সালাউদ্দিন আহমেদ গুম হননি, তাকে ভারতে নিয়ে ট্রেনিং দেওয়া হয়েছে রয়ের। এই খলিলুর রহমান আবার ডক্টর পিনাকি ভট্টাচার্যেরও খুব আপন, খলিল ভাই করে খুব আধিক্যতা তার। যখন দেখছে তাদের হাড়ির ভাত চলে যাচ্ছে, তখন এই সালাউদ্দিন আহমেদকেই অ্যাটাক করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ, তাকে নিয়ে হঠাৎ করে একটা প্রোপাগান্ডা শুরু হয়েছে। এবং তাকে নিয়ে প্রোপাগান্ডাটা কখন শুরু হয়েছে? যখন সরকারের বিভিন্ন অপকর্ম, বিভিন্ন ঘটনা, যেমনটা আমরা দেখেছি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তার বিভিন্ন সুবিধা নেওয়ার, মানে সরকার গঠনের পর ব্যক্তিগত এবং পারিবারিকভাবে নানান সুবিধা নেওয়ার ঘটনাগুলো উঠে এসেছে, করিডোর দেওয়ার বিষয় এসেছে, বন্দর দেওয়ার বিষয় এসেছে। সেগুলো নিয়ে যখন সেনাপ্রধান চাপ প্রয়োগ করেছেন, তখন আসলে এই ঘটনাটা উঠিয়েছে। যেটা যারা উঠিয়েছে তারা এ যাবৎকাল অনেক কিছুই উঠিয়েছে, তাদের ওঠানোর শেষ নেই। তারা এর আগে বলার চেষ্টা করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের দালাল। এই বিষয়টা ধোপে টেকে নাই, কোনো প্রমাণ নাই, কোনো তথ্য নাই, কিছুই নাই। তারপরেও এই কথাগুলো তারা বলছেন। আমার খুব দুঃখ লাগে, আমার খুব কষ্ট লাগে যে যখন মৃত্যুর মুখ থেকে ফিরে আসা, এইভাবে গুম হয়ে যাওয়া একজন ব্যক্তির উপরে এইভাবে দোষারোপ করা হয়, তখন আমার কষ্টের সাথে সাথে হাসিও পায় যে যে মানুষরা এই প্রশ্ন তুলছেন তাদেরই একজন ভারত হয়েই দেশ ছেড়েছেন, ভারতে পালিয়েছেন বলা যায়। আমি ধরে নিলাম যে সালাউদ্দিন আহমেদ গুম হননি, তাকে ভারতে নিয়ে ট্রেনিং দেওয়া হয়েছে রয়ের। তো আপনাকে আসলে কিসের ট্রেনিং দেওয়া হয়েছে তাহলে সেটাও আমাদের একটু জানতে হয়। আমরা দেখেছি যেভাবে সালাউদ্দিন আহমেদের বিলাসী জীবনযাপনের কথা বলা হয়েছে। আমি তো সালাউদ্দিন আহমেদের বিলাসী জীবনযাপনের ছবি দেখলাম, আমি আমার ফেসবুকে শেয়ার করেছি। এই যদি বিলাসী জীবনযাপনের বিষয় হয়, আসলে আমি জানি না যে আসলে কষ্টকর জীবন কোনটা। আমরা একটু সালাউদ্দিন আহমেদকে কেন গুম করা হয়েছে সেই প্রসঙ্গটায় যেতে চাই। যখন আন্দোলন সংগ্রাম বিএনপির চরম মাত্রায় পৌঁছে গেছে নির্বাচন বাতিলের দাবিতে এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি যখন আন্দোলন করছে, তখন বিএনপির মুখপাত্র হয়ে কাজ করছিলেন অ্যাডভোকেট রুহুল কবির রেজভী আহমেদ। তো তিনি যখন গ্রেপ্তার হয়ে যান, তখন এই সরকারের সরকার যেই কথা বলছিল তাকেই গ্রেপ্তার করছিল, এমন একটা অবস্থা। সেই জায়গা থেকে সালাউদ্দিন আহমেদ গুপ্ত স্থান থেকে তিনি ভিডিও বার্তায় বিভিন্ন বক্তব্যগুলো পাঠাচ্ছিলেন। সেটা নিয়ে আমরা দেখলাম প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি সুন্দর একটা কথা লিখেছেন, এবং তার যে ভাষাগুলো সেগুলো খুব শক্ত এবং সেটা স্বৈরাচারের ভিত কাঁপিয়ে দেওয়ার মতো, মানে হাসিনার কলিজায় খিচ মারার মতো বা ভয় ঢুকিয়ে দেওয়ার মতো বক্তব্য ছিল, এবং সেই বক্তব্যের কারণেই তাকে গুম করা হয়। এবং তিনি এই ধরনের বক্তব্য সচরাচর দিয়ে আসতেন তার এলাকায় এবং বিভিন্ন সমাবেশে। তিনি নিখোঁজ হলেন কবে, এই প্রশ্নটায় আমরা একটু যাই। 10ই মার্চ 2015 সালে তিনি ঢাকার উত্তরা থেকে নিখোঁজ হন বিএনপির একটি বিক্ষোভের সময়। 11ই মে, বহুদিন পরে মেঘালয় পুলিশ তাকে উদ্ধার করে, এবং তিনি কিন্তু সুস্থ অবস্থায় তাকে উদ্ধার করা হয়নি, এবং তাকে খুব বাজে অবস্থায় পাওয়া গেছে। এবং 27শে মে শিলং কোর্ট তাকে কারাগারে পাঠায় এবং শর্তাধীন জামিন পান তিনি। এটা হচ্ছে 5ই জুন। এই ধরনের নানান ঘটনা ঘটে তাকে এক পর্যায়ে দেশে আসারও অনুমতি দেওয়া হয়, এবং সেই অনুমতি পাওয়ার পরেও বিভিন্ন কারণে সেই বিষয়গুলো ঝুলছিল, এবং সেটা পরবর্তীতে এই সরকার পালিয়ে যাওয়ার পরে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পরে সেটা তিনি সম্পূর্ণরূপে এই দেশে
আসতে পারেন। আমরা একটু কয়েকজন সাংবাদিকের একটু মানে পোস্ট দেখব। বিশেষ করে আমি প্রথমে জনাব তাসনিম খলিল সাহেব, তিনি একটা পোস্ট লিখেছেন। তিনি লিখেছেন, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ র্যাবের হাতে বলপূর্বক অন্তর্ধান অর্থাৎ গুমের শিকার হয়েছিলেন। বিএসএফ এর মাধ্যমে তাকে বর্ডার ক্রস করিয়ে ইন্ডিয়ার ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ এর হাতে তুলে দেওয়া হয়। বাংলাদেশ ও ইন্ডিয়ার রাষ্ট্রীয় বাহিনীর হাতে বলপূর্বক অন্তর্ধান এবং এক্সট্রাঅর্ডিনারি রেন্ডিশনের একজন সার্ভাইভারকে নিয়ে যারা কুৎসিত প্রপাগান্ডা করছে তাদের উপর মজলুমের লানত। আমি আরেকজনের এটা আসলে পড়া যাবে না কারণ তিনি ভিডিও প্রকাশ করেছেন, নাজমুস সাকিব, আপনারা একটু দেখে নেবেন। তিনি জনাব সালাউদ্দিন আহমেদের সাথে তার 2023 সালের 14 জুন একটা বক্তব্যের মানে একটা ফোন আলাপের রেকর্ডিং তিনি প্রকাশ করেছেন এবং সেখানে খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে সালাউদ্দিন আহমেদের ফিজিক্যাল কন্ডিশন, এবং তিনি বারবার বলছিলেন যে আমাকে আগে ট্রিটমেন্ট করাতে হবে, অর্থাৎ কি সীমাহীন নির্যাতন করা হয়েছে সেটা বোঝাই যাচ্ছে। আমি এরপরে আরও একজন সাংবাদিকের একটা পোস্ট আমি এখানে দিয়ে দিব আপনাদেরকে অবশ্যই। তিনি হচ্ছেন জনাব এহসান মাহমুদ, যেটা লিখেছেন যে তার এখানে একদম পরিপূর্ণভাবে আমি চেষ্টা করব তার এই পোস্টের লিঙ্কটা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার। তিনি যে গুম হওয়ার পরে তার স্ত্রী উচ্চ আদালতে মামলা করেন সেই বিষয়টি বলা হয়েছে। এরপরে বিদেশি বিভিন্ন এম্বাসি এবং হিউম্যান রাইটস গ্রুপগুলো এটাতে ইনভলভ হয়ে যায় এবং সালাউদ্দিন আহমেদকে আটক করার পরে বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে দেশটির ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী মামলা করে মেঘালয় পুলিশ। এই ধরনের সব তথ্যই সেখানে আছে এবং সবচেয়ে যেটা মজার বিষয় সেটা হচ্ছে যেই সাংবাদিক, আমি তাদেরকে আর সাংবাদিক বলতে আমি আর চাচ্ছি না, আমি তাদেরকে দেশ বিরোধী বলতে চাচ্ছি। যে সাংবাদিকটি বলেছেন একটা মিথ্যুক ইলিয়াস হোসেন যে এই সালাউদ্দিন আহমেদ নাকি গুম কমিশনে কোনো অভিযোগ করেননি, বাট তিনি ওই যে আমি বলেছিলাম একটা ভিডিওতে যে তাকে তো ওই পোস্টগুলো লিখে দেওয়া হয়, এগুলো তো তিনি লেখেন না, যারা লিখে দিয়েছেন তারা নিজেরাও জানেন না যে 15ই অক্টোবরেই 24 সালের এই গুম কমিশনে তথ্য জমা দিয়েছেন জনাব সালাউদ্দিন আহমেদ। এখন আবার তারই সহচর পিনাকি ভট্টাচার্য, যিনি কিনা ভারতে পালিয়ে গিয়েছিলেন, তিনি এখন বলছেন যে এটা করলে হবে না, আবার ট্রাইব্যুনালে যেতে হবে। দেখা যাবে যে ট্রাইব্যুনালেও হয়তো সালাউদ্দিন আহমেদ যাবেন। তো আমি সবচেয়ে মজার এবং এক্সক্লুসিভ একটা বিষয় এটার সাথে বলবো যে সালাউদ্দিন আহমেদকে যেহেতু রয়ের ট্রেনিং প্রাপ্ত, সালাউদ্দিন আহমেদ রয়ের দালাল, ভারতের দালাল, এই কারণে সালাউদ্দিন আহমেদ যেহেতু ডক্টর খলিলুর রহমানের বিরুদ্ধে আছেন সেহেতু মানে ইলিয়াস হোসেন নাকি খলিল ভাইয়ের সাথে আছে। তা আমি একটা ছবি দেখাই, এখানে ছবিটা খুব সুন্দর এবং পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে রয়ের যিনি গুরু অজিত দোভালের সাথে নৈশভোজ করছেন খলিলুর রহমান। সুন্দর, মানে ব্যাপারটা এটার কিছু সূত্র আছে, আমি একটু সূত্রটা মিলাই। এই খলিলুর রহমান আবার ডক্টর পিনাকি ভট্টাচার্যেরও খুব আপন, খলিল ভাই করে খুব আধিক্যতা তার। এবং এই খলিল ভাই যেহেতু রয়ের সাথে আছেন, ইলিয়াস ভাই আবার খলিল ভাইয়ের সাথে আছেন, তার মানে ইলিয়াস ভাই নিশ্চয়ই রয়ের সাথে আছেন। এবং যেহেতু পিনাকি ভট্টাচার্য আবার ভারত থেকে পালিয়ে গেছেন, নিশ্চয়ই তিনি রয়ের থেকে ট্রেনিং নিয়ে এসব করেছেন। এবং আরও একটা মজার ব্যাপার বলি, ডক্টর খলিলুর রহমান তার আবার আমেরিকান নাগরিকত্ব আছে, এরকম একটা কথা উঠে এবং আমরা দেখেছিও যে একটা প্রমাণও পাওয়া গেছে। ডক্টর খলিলুর রহমানের আসল নাম রজার রহমান। এখন আবার ইলিয়াস হোসেন, সাংবাদিক ইলিয়াস হোসেনও আবার আমেরিকাতে আছেন। সো মানে সূত্রগুলো মিলে যায়
সূত্রগুলো মিলে যায় কেন জানেন? এই যে বিএনপিকে টার্গেট করার একটা টেকনিক, এই টেকনিকগুলোর কারণে আমাদের সূত্রগুলো মিলাতে হয়। যে এই বিএনপির সবচেয়ে ক্লিন ইমেজের লোক ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাকে ডিমোরালাইজ করার চেষ্টা, বিএনপির ঢাকা কেন্দ্রিক যে একটা বলয় এবং বিএনপির ঢাকা কেন্দ্রিক যে জনসমর্থন, যে অস্তিত্ব, যে নেটওয়ার্ক, এটার কিন্তু মূল কারিগর মির্জা আব্বাস। সেই আব্বাসের পিছনে লেগেছেন বিএনপির ব্যবসা বাণিজ্য এবং ফরেন অ্যাফেয়ার্স রিলেটেড অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, তার বিরুদ্ধে লেগেছেন। এবং এখন যেটা দেখা যাচ্ছে যে বিএনপিকে মানুষের কাছে কথা বলার জন্য বা মানুষের কাছে বিএনপির যিনি একজন মুখপাত্র হয়ে উঠছেন এবং বিএনপির যার কথাগুলো এবং যিনি স্ট্রংলি আওয়ামী লীগ সম্পর্কে কথা বলছেন, স্ট্রংলি বিভিন্ন বিষয়ে একদম স্পষ্ট বার্তা রাখছেন, সেটা হচ্ছেন সালাউদ্দিন আহমেদ। তাকে বিএনপির পরবর্তী মহাসচিব বানানোর গুঞ্জনও উঠানো হয়েছে তাদের পক্ষ থেকেই। এখন আবার সেটা উঠিয়েই যখন দেখছে তাদের হাড়ির ভাত চলে যাচ্ছে, তখন এই সালাউদ্দিন আহমেদকেই অ্যাটাক করা হয়েছে। বিএনপি যেই ভালো করবে তাকেই অ্যাটাক করা হবে এবং রয়ের এজেন্ট, ভারতের দালাল বানানো হবে। কিন্তু আসলে যারা ভারতে পালিয়ে যায়, ভারত থেকে পালায়, যে দাদা কোনো সমস্যা নাই, সেফ জোন, সেফ জোন, সেফ জোনে চলে যায়, তারাই যদি কাউকে রয়ের এজেন্ট বলে, ভারতের দালাল বলে, খুব কষ্ট হয় দাদা, খুব কষ্ট হয়।